আজকাল বাজারে যাওয়াটা মানে আমার তো মনে হয় এটা একটা রীতিমতো অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, একদম। বেশ বিপজ্জনক একটা স্পোর্টস। তাই না? মানে প্রতিটি পণ্যের দাম যেন এক একটা নতুন বাধা। বাজারে গেলে পকেট যেভাবে খালি হয়ে যাচ্ছে সেটা নিয়ে তো আর বলার কিছু নেই। রাইট। শুধু পকেট খালি হচ্ছে তা নয়, মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছে। ঠিক। তো আজকের এর বিস্তারিত বিশ্লেষণে আমাদের মিশন হল ৮ মে ২০২৬ অনুযায়ী বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা। এবং এই আলোচনার জন্য আমাদের কাছে বেশ কিছু সলিড ডেটা আছে। হ্যাঁ, আমরা প্রথম আলো, সমকাল, চ্যানেল আই, জায় দিন এবং আফটাইমস বিডির মতো জাতীয় দৈনিকগুলোর তথ্য, বাজার দরের তালিকা আর সরকারি ডেটা মিলিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। মানে শুধু তো দাম বাড়ার খবর দিয়ে লাভ নেই, আমাদের বুঝতে হবে এর পেছনের কলকবজাগুলো কিভাবে কাজ করছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। চলুন। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, আজকের এই আলোচনায় আমরা শুধু খবরের শিরোনামে আটকে থাকব না। মানে আমরা পেছনের কারণগুলোও খুঁজব। একদম। কারণ এই দাম বাড়ার পেছনের কেন আর কিভাবে নিয়ে বিশ্লেষণ করাটা এখন খুব জরুরি। ডেটার স্তূপের নিচে আসলে সাপ্লাই চেনের বিশাল কিছু গ্যাপ লুকিয়ে আছে। তাহলে বাজারের একেবারে টাটকা চিত্রটা দিয়ে শুরু করি। আপটাইমস বিডির মূল্য তালিকা অনুযায়ী চালের দাম এখন ৫৫ থেকে ৮৫ টাকা। বাপরে! হ্যাঁ, আর গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা। এই দামগুলো কিন্তু সাধারণ মানুষের ধরাছোঁয়ার প্রায় বাইরে চলে যাচ্ছে। ঠিক বলেছেন। তবে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় ডিমের বাজারে। প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম মাত্র ১ মাসের ব্যবধানে ১ ডজন ডিমের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৪০ টাকা হয়ে গেছে। এক মাসে ৪০ টাকা লাভ দেওয়াটা তো স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না। একদমই না। এখানে একটা চেইন রিঅ্যাকশন কাজ করছে বলে আমার মনে হয়। ধরুন, প্রথম আলোর রিপোর্টেই বলছে বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়েছে। হ্যাঁ, সাপ্লাই কমে গেছে। রাইট। ফলে ৬০ টাকার নিচে বাজারে কোনো সবজিই নেই। এখন মানুষ মাছ মাংস কিনতে না পেরে সস্তা প্রোটিন হিসেবে ডিমের দিকে ঝুঁকল। আর সবাই যখন একসাথে ডিম কিনতে গেল, ঠিক তখনই ডিমের বাজারে আগুন লেগে গেল। মানে অতিরিক্ত চাহিদাই দামটা বাড়িয়ে দিল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল কিভাবে একটা নির্দিষ্ট পণ্যের সাপ্লাই গ্যাপ পুরো বাজারে ইকোসিস্টেমকে নাড়িয়ে দেয়। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? মানে যখন সবজি বা মাংস কেনা যায় না, তখন ডিম তো আর শুধু সকালের নাস্তা থাকে না। ও আচ্ছা, ডিম তখন দুপুরের বা রাতের মূল খাবার হয়ে যায়। এক্স্যাক্টলি। চাহিদা হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু পোল্ট্রি ফার্মের মুরগি তো আর রাতারাতি দ্বিগুণ ডিম পারবে না, তাই না? না, সেটা তো সম্ভব না। তো এই যে হঠাৎ চাহিদা বাড়ল আর উৎপাদনের যে লিমিটেশন, এই দুইয়ের মাঝখানের সুযোগটাই নেয় মধ্যস্বত্বভোগীরা। রাইট। আর এই সুযোগ নেওয়ার বিষয়টা খুব পরিষ্কার বোঝা যায় যখন আমরা টিসিবি বা সরকারের নির্ধারিত দামের সাথে বাস্তবের তুলনা করি। টিসিবির দাম আর বাজারের দামের মতোই তো আকাশ পাতাল ফারাক। একদম। আপটাইমস বিডির আর্টিকেলের নিচে সাধারণ মানুষের মন্তব্যগুলো দেখলেই বোঝা যায়। তারা খুব প্রকাশ করে বলছেন যে তালিকায় যে দাম দেওয়া আছে বাজারে তার চেয়ে অনেক বেশি দাম। কারণ শুধু কাগজে কলমে দাম ঠিক করে দিলে তো বাজার চলবে না। মানে সেটা মানার কোনো মেকানিজম নেই। ঠিক। বাজারে যখন জিনিসের তীব্র সংকট থাকে, তখন নির্ধারিত দামটা অনেকটা শুভেচ্ছা বার্তার মতো হয়ে যায়। শুভেচ্ছা বার্তা দারুণ বলেছেন। আসলে সাপ্লাই না থাকলে মানুষ তো মরিয়া হয়ে বেশি দামেই কিনবে। আর তখনই ব্ল্যাক মার্কেট বা কালোবাজারি শুরু হয়। আচ্ছা, ডিম বা সবজির দাম না হয় বৃষ্টির কারণে বা হঠাৎ চাহিদা বাড়ার কারণে বাড়ল, কিন্তু চালের মতো পণ্যের কি হবে? হ্যাঁ, চালের চাহিদা তো আর হঠাৎ করে বাড়ে না। ঠিক। চালের তো সারা বছরই একই চাহিদা। তাহলে চালের বাজারে এত অস্থিরতা কেন? চ্যানেল আইয়ের একটা রিপোর্টে দেখলাম খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। আর পাইকারি বাজারে কত? মাত্র ৪০ থেকে ৪৩ টাকা। মানে কেজিতে ১৬ থেকে ১৭ টাকার পার্থক্য। এটা একটা বিশাল ব্যবধান। আর সবথেকে কষ্টের বিষয় হল যে কৃষক ধান উৎপাদন করছেন তিনি পাচ্ছেন মাত্র ১৪ থেকে ১৫ টাকা। এই ডেটাটাই কিন্তু আমাদের সাপ্লাই চেনের আসল ত্রুটিটা ধরিয়ে দিচ্ছে। মানে আমি এটাকে একটা ছিদ্রযুক্ত পাইপলাইনের সাথে তুলনা করতে চাই। ছিদ্রযুক্ত পাইপলাইন, ইন্টারেস্টিং। হ্যাঁ, ধরুন ক্রেতার পকেট থেকে টাকাটা কৃষকের দিকে যাচ্ছে, কিন্তু পাইপলাইনে এতগুলো ছিদ্র যে মাঝপথে বেশিরভাগ টাকা গায়েব হয়ে যাচ্ছে। আর কৃষকের কাছে পৌঁছাচ্ছে মাত্র কয়েক ফোঁটা।
একদম। খুচরা বিক্রেতারা অবশ্য পরিবহন খরচ বা রাস্তায় ঘাটতির অজুহাত দেন। কিন্তু পরিবহন খরচের জন্য কি ১ কেজিতে ১৭ টাকা পার্থক্য হওয়া সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। এই পাইপলাইনের ছিদ্রগুলো কিন্তু কাকতালীয় নয়। মানে এগুলো ইচ্ছা করে করা। একদম, এগুলো সুপরিকল্পিত টোল আদায়ের কেন্দ্র। পরিবহন খরচ কেজিতে বড়জোর ২-৩ টাকা হতে পারে। ১৭ টাকার হিসাবটা অন্য জায়গায়। তাহলে এই বাড়তি টাকাটা কাদের পকেটে যাচ্ছে? মিল মালিক এবং অসাধু সিন্ডিকেটের পকেটে। ধান কাটার পর কৃষকের টাকার খুব দরকার থাকে। তখন তারা কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হন। আর সেই সুযোগে মিল মালিকরা সস্তায় ধান কিনে মজুত করে ফেলে, তাই তো? রাইট। এরপর তারা বাজারে চালের সাপ্লাই কমিয়ে দেয়, কৃত্রিম সংকট তৈরি করে। ও, বুঝতে পেরেছি। মানে চাহিদা একই আছে, কিন্তু সাপ্লাই কমিয়ে দাম বাড়ানো হচ্ছে। এক্স্যাক্টলি। এরপর তারা ইচ্ছামতো চড়া দামে সেই মজুত করা চাল বাজারে ছাড়ে। তার মানে তারা আসলে চালের ব্যবসা করছে না, তারা সময়ের ব্যবসা বা টাইমিং নিয়ে খেলছে। একদম ঠিক। আর এই একই মেকানিজম ভোজ্য তেলের ক্ষেত্রেও কাজ করে। হ্যাঁ, প্রথম আলোর খবরে দেখলাম বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মানে ক্যাব এর তীব্র প্রতিবাদ করেছে। তারা কি বলছে? তারা বলছে দেশে দীর্ঘদিন ধরেই বোতলজাত তেলের এই কৃত্রিম সংকট জিয়ে রাখা হয়েছে। বোতলের গায়ের দামের চেয়েও বেশি দামে তেল বিক্রি হচ্ছে। মানে সিন্ডিকেটের সেই একই কারসাজি। হ্যাঁ, মজুত করার ক্ষমতা আর বাজারে পণ্য ছাড়ার টাইমিং, এটাই এই সিন্ডিকেটগুলোর সবচেয়ে বড় অস্ত্র। আচ্ছা, শুধু কি সিন্ডিকেটই দায়ী? মানে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের কোনো বৃহত্তর সমস্যা কি এর পেছনে নেই? অবশ্যই আছে। সামষ্টিক অর্থনীতি তো বাজারের ওপর গিয়ে বয়ে যাওয়া অদৃশ্য হাওয়ার মতো। সমকাল পত্রিকার একটা ডেটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি 9.04% পৌঁছেছে। হ্যাঁ, আর এর একটা বড় কারণ হলো জ্বালানি তেলের দাম বৃদ্ধি। রাইট। জ্বালানির দাম বাড়লে তো পরিবহন থেকে শুরু করে সব খরচই বেড়ে যায়। সমকালের রিপোর্টে অমিত হাসান নামের একজন চাকরিজীবী বলেছেন, দিন যত যাচ্ছে খরচও তত বাড়ছে। এটা শহরের মানুষের একটা সাধারণ আক্ষেপ। কিন্তু এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কোন বিষয়টা? পরিসংখ্যান ব্যুরোর ডেটা বলছে এপ্রিলে শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি হার বেশি। শহরে 9.02% আর গ্রামে 9.05%। হ্যাঁ, এটা অনেকেই খেয়াল করেন না। মানে আমরা তো ভাবি গ্রামের মানুষ নিজেরা ফসল ফলায়, তাদের জীবনযাত্রা সহজ, তাহলে গ্রামে মূল্যস্ফীতি বেশি কেন? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। একটু বুঝিয়ে বলবেন? মূল্যস্ফীতি হল অর্থনীতির একটা অদৃশ্য কর, আর এটা সবচেয়ে বেশি আঘাত করে গ্রামের সেই সব মানুষকে যাদের কোনো সঞ্চয় নেই। মানে দিনমজুর বা প্রান্তিক কৃষকদের কথা বলছেন? রাইট। জ্বালানির দাম বাড়লে প্রথম ধাক্কাটা লাগে উৎপাদনে। সেচের ডিজেলের দাম বাড়ে, সার বীজ আনার ট্রাক ভাড়া বাড়ে। তার মানে ফসল ফলাতে কৃষকের খরচ অনেক বেড়ে যাচ্ছে। একদম। আর দ্বিতীয় ধাক্কাটা আসে কেনাকাটায়। গ্রামের প্রান্তিক মানুষগুলোর আয়ের প্রায় পুরোটাই কিন্তু বাজার থেকে খাবার কিনতেই চলে যায়। হ্যাঁ, তাদের তো আর জমানো টাকা নেই। শহরের মানুষ হয়তো আয়ের ২০ বা ৩০% খাদ্যের পেছনে ব্যয় করে, কিন্তু গ্রামের মানুষ ব্যয় করে ৭০ থেকে ৮০%। আর জ্বালানির দাম বাড়ার কারণে ওই খাবারগুলো গ্রামে পৌঁছানোর পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এই সাপ্লাই চেনের অদক্ষতা সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীকে পথে বসাচ্ছে। এটা সত্যি একটা ভয়ঙ্কর চিত্র। আচ্ছা, সাধারণ মানুষের এই নাভিশ্বাস ওঠা অবস্থার মধ্যে সরকার কি করছে? সরকার তো চেষ্টা করছে। জায়জাদিন পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসি সম্মেলনে খুব কড়া নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন বাজার তদারকি জোরদার করতে, মজুতদারি রোধ করতে আর সিন্ডিকেট ভাঙতে। নির্দেশ তো দেওয়া হয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা হলো বাস্তবায়নে। আর ঠিক এখানেই একটা বিশাল প্যারাডক্স তৈরি হচ্ছে। কীরকম? আজকের বাজার পত্রিকার তথ্যমতে দেশে এখন সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুদ ১৬,৯০,০০০ মেট্রিক টন ছাড়িয়ে গেছে, যা নিরাপদ মজুদের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, নিরাপদ মজুদ তো ১৩,৫০,০০০ টন। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ালো? একদিকে গুদামে খাবার উপচে পড়ছে, অন্যদিকে মানুষ চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়।
শুধু গুদামে খাবার মজুদ থাকলেই তো বাজার স্থিতিশীল হয় না। মানে সেই খাবার তো মানুষের কাছে পৌঁছাতে হবে, তাই না? ঠিক। আর এই বিতরণের বা ডিস্ট্রিবিউশনের জায়গাতেই বিশাল আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা কাজ করে। এটা কিভাবে হয় আসলে? ধরুন, বাজারে সংকট তৈরি হলো। সরকার গুদাম থেকে চাল বের করার সিদ্ধান্ত নিতেই সিন্ডিকেট তাদের মুনাফা তুলে নেয়। হুম। আর ওএমএস বা ওপেন মার্কেট সেলের কি অবস্থা? সেখানেও সমস্যা। অসাধু ডিলাররা কম দামের চাল সাধারণ মানুষকে না দিয়ে কালোবাজারে বেশি দামে বিক্রি করে দেয়। ও, তার মানে সরকারি সাপ্লাই চেনেও সেই ছিদ্রযুক্ত পাইপলাইনের সমস্যা? একদম তাই। গুদামে লাখ লাখ টন খাবার পড়ে থেকে নষ্ট হয়, কিন্তু ভোক্তার কাছে পৌঁছায় না। তাহলে সমাধান কি? দিনের ওই রিপোর্টে কি কোনো উপায় বলা আছে? হ্যাঁ, সেখানে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, যেমন সিলেটের কৃষকের হাট। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এই মডেলের মূল আইডিয়া হল সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। তার মানে ওই ১৬-১৭ টাকার গ্যাপটা আর তৈরি হতে পারবে না। রাইট। ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে এ ধরনের ওয়ান-টু-ওয়ান সংযোগ তৈরি করতে। মানে শুধু পুলিশ দিয়ে জরিমানা করলেই হবে না, একটা টেকসই সাপ্লাই চেন তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, যাতে সিন্ডিকেট চাইলেও কারসাজি করতে না পারে। তো পুরো আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে বাজার করাটা এখন শুধু কেনাকাটা নয়। এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে। হ্যাঁ, আবহাওয়া, সামষ্টিক অর্থনীতির অদৃশ্য কর, জ্বালানির চাপ, সিন্ডিকেটেড টাইমিং গেম, সব মিলিয়ে একটা জটিল সমীকরণ। আর সবচেয়ে বড় আক্ষেপ হলো, আমাদের আসলে খাদ্যের অভাব নেই। ঠিক, ১৬,৯০,০০০ টন মজুদ থাকার পরও আমাদের এই চড়া দাম দিতে হচ্ছে। কারণ আমাদের সমস্যাটা উৎপাদনে নয়, সমস্যাটা ডিস্ট্রিবিউশনে। এই আলোচনা শেষে এসে আমার মাথায় একটা বিষয় খুব ঘুরপাক খাচ্ছে। কি বিষয়? মানে গাণিতিকভাবে আমাদের পর্যাপ্ত খাবার আছে, কিন্তু কিছু মানুষের লোভ আর ডিস্ট্রিবিউশন গ্যাপের কারণে দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। তাহলে কি অর্থনীতির ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা চাহিদা আর সরবরাহের নিয়মগুলো আর কাজ করছে না? যখন কয়েকজন মিলে পুরো দেশের মজুদ আটকে দিতে পারে, তখন সাধারণ নিয়ম তো মুখ থুবড়ে পড়বেই। রাইট। তাহলে কি ভবিষ্যতে আমাদের একটা বিকেন্দ্রীকৃত বাজার ব্যবস্থা বা ডিসেন্ট্রালাইজড মার্কেট সিস্টেমের কথা ভাবতে হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া। ধরুন, ব্লকচেন বা ওই কৃষকের হাটের মতো কোনো ডিজিটাল মডেল ব্যবহার করে পুরো সাপ্লাই চেন চলবে, যেখানে কৃষকের মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত সবকিছুর ওপর নজরদারি থাকবে। একদম। কোনো গুদামজাতকারী চাইলেই দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। হয়তো রাতারাতি এটা হবে না, কিন্তু এই ছিদ্রযুক্ত পাইপলাইন দিয়েও তো বেশি দিন চলা যাবে না। ঠিক, এই জোড়াতালি দেওয়া সিস্টেম বদলানোর কথা গভীরভাবে ভাবার সময় এসেছে। এই চিন্তার খোরাকটি রেখেই আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি।